তো পৌঁছে গেছি মিলান শহরের সবচেয়ে জনপ্রিয় চত্বরে। এই সেই বিখ্যাত ছাদ, হাজার হাজার লাখ লাখ পর্যটক আসছে প্রতি বছর, যারা হচ্ছে অনেক অর্থের মালিক, অনেক আনন্দ পাবেন। নাকি ইন্টার মিলানের হেডকোয়ার্টার। ইতালির সবচেয়ে ধনী শহর মিলান, রোমের পর দ্বিতীয় সবচেয়ে বেশি জনবহুল শহর এটি। দেশটির নামি দামি বহু ব্র্যান্ড আর বড় বড় কিছু ফুটবল ক্লাবের আখাড়ায় নগরী। আজকের এই পর্বে ইতালির মিলান শহর ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। পুরো পর্ব দেখার সাদর আমন্ত্রণ রইল। ভেনিস নগরীর মেস্ত্রে স্টেশন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা চলছি ভেনিস থেকে মিলান বরাবর। এই ট্রেনটার প্রিমা ক্লাসে আমরা টিকিট কেটেছি, যেখানে আমাদের জনপ্রতি খরচ পড়েছে বাংলাদেশি টাকা প্রায় ৩৬০০ টাকা। আমাদের ট্রেনটা মাত্র ছেড়ে যাবে, অল্প কিছুক্ষণ সময় বাকি। আমি আমার সিটে গিয়ে বসি। কি অবস্থা? খুব ভালো। ভেনিসকে বিদায় জানিয়ে সকাল ৯টা ৯ মিনিটের ট্রেনে রওনা হলাম মিলান শহরের পথে। ট্রেন নং ৮৯৭-কে চেপেছি। আমাদের টিকিটের সাথে যুক্ত আছে কিছু নাস্তা পানীয় আর জানালা দিয়ে বাইরের সুন্দর কিছু দৃশ্য। মনোরম প্রকৃতির মাঝে সোয়া ২ ঘন্টার যাত্রাটা বেশ আরামদায়কই কাটবে। গেছি মিলান সেন্ট্রাল স্টেশনে নির্ধারিত সময়ের থেকে প্রায় ১২-১৪ মিনিট দেরিতে। খুব উন্নত একটা শহরে, বিশাল শহরে পৌঁছেছি, তাই তার স্টেশনটা দেখেও কিন্তু টের পাচ্ছি যে দেখেন বিরাট স্টেশন। এটার ঠিক আশেপাশে কোথাও আমাদের হোটেল, যেখানে এখন যে চেক ইন করতে হবে। নাকি হালাল মাংস পাওয়া যায়? সব কিছু হালাল এখানে। তো মিলানে নেমে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন দুপুর বাজছে প্রায় ২:৩০। সুযোগ পেলাম হচ্ছে এখানকার একটা বাংলা পাড়ায় আসতে। আমি আসলে বের হয়ে গেছি আমার এক পরিচিত ভাই মাহমুদ ভাই, উনাকে নিয়ে আমি আজকে মিলান শহরে যেটুকু পারি ছোট মাত্রায় ঘুরে দেখার চেষ্টা করব। আচ্ছা, ভালো আছেন তো ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছে। চলে এসেছে দেশি চা নেন। কোন দিকে যাচ্ছে মাহমুদ ভাই বলেন তো? এখন আমরা যাবো হলো দোমোতে। আমাদের সাথে আজকে ৭.৫ ইউরো ট্রাভেল কার্ড কেনা আছে। এর মাধ্যমে শহরের বাসটা মেট্রো ধরে বিনা বাধায় ২৪ ঘন্টা যাত্রা উপভোগ করতে পারবো। দুটো ট্রেন পাল্টে আমরা চলছি শহরের সবচেয়ে জনপ্রিয় চত্বর দুয়োমোর দিকে। বের হওয়ার সময় ক্যাথিড্রালের দৃশ্যটা বের হয়ে আসে, যেটা দেখতে মিলানে কিন্তু প্রচুর পর্যটক আসে। এসে পৌঁছালাম মিলান শহরের সবচেয়ে জনপ্রিয় চত্বরে। আমার পিছে যে বিশাল আকৃতির দালানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিলান ক্যাথিড্রাল, যেটাকে দুওমো বলা হয়ে থাকে। এই মিলান ক্যাথিড্রালের কিন্তু উচ্চতা প্রায় ৩৫০ ফুট, দৈর্ঘ্য হচ্ছে ৫২০ ফুট। বিশাল আকৃতির এই দালানটি তৈরি করতে কিন্তু ১, ২, ৫, ৬ নয়, বরং রীতিমতন ৬০০ বছর লেগেছে। ১৩৮৬ সাল থেকে এটার নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৬৫ সালে কিন্তু এটার নির্মাণ কাজ শেষ হয়েছে, এবং তখন থেকে কিন্তু যুগ যুগ ধরে শত শত বছর ধরে এটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে। এই চত্বরটা প্রচণ্ড জমজমাট, প্রচুর মানুষ ভিড়েছে এই জায়গাটা দেখতে কিন্তু, এবং এই ক্যাথিড্রালটা দেখতে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লাখ লাখ পর্যটক আসছে প্রতি বছর। ওটা হচ্ছে গ্যালেরিয়া ভিত্তোরিও emanuele 2। এটা হচ্ছে মোটামুটি একটা গ্যালারি, যে গ্যালারির ভিতরে আপনি ঘোরাফেরা করতে পারছেন, কেনাকাটা করতে পারছেন, টুকটাক কিছু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারবেন, এবং এই পুরো চত্বরটাতে একটা প্রাণ চাঞ্চল্য পর্যন্ত আছে। খুবই ভালো লাগছে। তো এখন আসেন একটু হেঁটে সামনের দিকে যাই,
এটার যে টিকিট বুথটা আছে সেখানে যে পৌঁছাই, এখন বাজছে হচ্ছে দুপুর প্রায় 4টার আশেপাশে, এবং গিয়ে দেখি যে এখানে উঠার কোনো টিকিট পাওয়া যায় কিনা। কারণ আমি শুনেছি ওটার উপর থেকে দৃশ্যগুলো খুবই অসাধারণ, এবং আমরাও চেষ্টা করবো ওখানে উঠার। চলেন আমরা সামনের দিকে যাই। দুয়োমোতে ওঠার আগে একবার পুরো চত্বরটা ঘুরে নিচ্ছি। শুধু মিলান ক্যাথিড্রালের শত শত বছর পুরানো না, বরং এদিককার বহু দালান কোঠায় পার করেছে কয়েক শতর কোঠা। রোমান সাম্রাজ্যের পুরাতন কিছু রাজধানীর ভেতরে স্থান পেয়েছে এই মিলান। তা ধরেন এখন থেকে প্রায় 2000 বছর আগের মামলা। এখনও জিডিপির দিক দিয়ে ইউরোপের 3টি সবচেয়ে ধনী শহরের একটি মিলান। পোশাক, প্রসাধনী আর বিলাসবহুল নানা পণ্যের ব্র্যান্ডরা বসিয়েছে মিলানে হেডকোয়ার্টার। আর ইন্টার মিলান, এসি মিলানের কথা না হলে বাদই দিলাম। মোট কথা, ইতালিতে আসলে মিলানকে আপনারা পছন্দের তালিকায় রাখবেন। যাই হোক, 10 ইউরো করে টিকিট কেটে আমরা হাঁটা পথে ক্যাথিড্রালে এখন উঠব। তো এখানে আবার টিকিটগুলা ইস্যু হয়ে থাকে দুভাবে দেখলাম। একটা হচ্ছে ভিতরের টিকিট আলাদা, আবার হচ্ছে উপরে যাওয়ার টিকিট হচ্ছে আলাদা। টিকিট ভেন্ডিং মেশিন থেকেই কাটলাম, দুজনের 10 করে 20 পড়লো। মাহমুদ ভাই, আপনি উঠছেন কখনো এখানে? না, আমি এখানে কখনো উঠা হয় নাই, অনেকবার আসা হয়েছে, বাট উঠবো। আপনি কয় বছর আছেন এখানে? আমি তো ইটালিতে আছি 10 বছর হয়ে গেছে। 10 বছর। দেখেন অবস্থা, মাহমুদ ভাইয়ের 10 বছর হয়ে গেছে, উনি উঠে নেই, কিন্তু আজকে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার কিন্তু এই জিনিসটা অনেক হয় যে বিভিন্ন দেশে গেলে ওখানকার অনেক মানুষজনকে পাই যারা দেখা যাচ্ছে যে ওখানকার কোনো জনপ্রিয় কোনো জায়গাতে হয়তো বিশেষ কোনো অনুভূতি নেওয়া হয়নি, এবং একসাথে তখন মিলেমিশে চলে যায়। আমরা কিন্তু পায়ে হেঁটে উঠছি, মানে আমরা চাইলে লিফটের টিকিট কাটতে পারতাম। ওটা কি বেশি পড়বে নাকি কম পড়বে আমি কিছু জানি না, কিন্তু সরাসরি বলেছি যে ভাই পায়ে হেঁটে উঠবো। তাতে করে যেটা হয় যে এরকমের আদিম দালানগুলো এই যে শত শত বছর আগে তৈরি, তখনকার মানুষজন কি করে উঠতো সে অনুভূতিটা পাওয়া যাবে। উঁচু উঁচু সিঁড়ি বেয়ে কিন্তু কিছু দূর উঠেছি, এখনই কিন্তু একটু কথা বলতে হাঁপাচ্ছি। তার ব্যাপার না, আমি এর থেকে আরো উঁচু উঁচু দালান কোঠা পায়ে হেঁটে উঠেছি। কত 10 তলা কি উঠলাম? না হ্যাঁ, না, 10 তলা উঠি নাই। কি বলেন ভাই? বলছেন 30 তলা উঠতে হবে। আমরা সর্বোচ্চ 3-4 তলা। আরে না, অসম্ভব। কি বলেন আপনি? অনেক উঁচু উঁচু সিঁড়ি পাইতেছেন তো। কোন জায়গায় লেখাও নেই কোনো কিছু যে। না, আমার মনে হয় না যে একটা না এভাবে উঠাবে, এটা কিছু দূর নিয়ে যাবে, হ্যাঁ, তারপরে কোনো জায়গায় একটু হেঁটে হেঁটে টুট টুট করে তারপরে উপরে যাবে। মনে হয় না। ঘুরতেই থাকবো না, আমার সময় কি এলিভেটর দিবে? না, আপনার প্যারিসে আমার এরকম হয়েছিল। তাই? হ্যাঁ, আমি লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রালে উঠছিলাম, ওটা অনেক উঁচু। চলে আসছি তো। হ্যাঁ, চলে আসছি। বললাম না কত উপরে আসছি, 10-এর বেশি। একদম একটানে এসছি এই তালায়। এখান থেকে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যথেষ্ট উচ্চতা। এপাশ দিয়ে দেখা যাচ্ছে, এদিক দিয়ে আবার আরো পথ অনুসরণ করে আর উপরে যাওয়া যাবে। মাহমুদ ভাই বলছে যে তখন 3-4 তলা, আমার হিসাব তখন বলে যে ইতিমধ্যে 10 তলার কাছাকাছি চলে গেছি। যেতে থাকি। আমরা এই পর্যন্ত যতদূর আসছি তা বলা চলে মাত্র অর্ধেক। ছাদ দেখতে আরও সিঁড়ি বেয়ে আরও উপরে উঠতে হবে। সভ্যতা বানাতে পারে অনেকেই, তবে সভ্যতা সংরক্ষণ কি করে করতে হয় এটা কিন্তু ইউরোপের কাছ থেকে শিখতে হবে। এই যে পিয়াজ্জা, যেখানটাতে ছিলাম একটু আগে, ওই যে ওখানে দাঁড়ালাম। এই সেই বিখ্যাত ছাদ যেখানে এসে পৌঁছালাম এত কসরত করে। এই ছাদের এই যে ওই পাশ দিয়ে খাড়াভাবে ভিন্ন ভিন্ন তালা অবলম্বন করে কিন্তু আপনি নিচের দৃশ্য দেখতে পারবেন। আর আমার পিছে ওই দিক দিয়ে উঠে গেছে হচ্ছে একদম এই ক্যাথিড্রালটার স্পায়ার। তো যার মানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু আরও 5-7 তলার কাছাকাছি উচ্চতা আছে। তো আমি যদি 356 ফুটের যে তার সর্বমোট উচ্চতা 56 কি 58 ফুট, যেটা 10 ফুট করে গড় উচ্চতা ধরলে কিন্তু 35 তলা দালানের কাছাকাছি হয়। তবে 35টা এটাকে 30 তলা 31 তলায় ধরে নিতে পারি। আমরা প্রায় 25 তলা দালানের সমান হয়তো উচ্চতায় উঠেছি। হয়তো উঠতে গিয়ে একটু ঘাম ঝরেছে বটে, তবে কিন্তু খুব বেশি রকমের পরিশ্রম হয়নি, শুধুমাত্র গরম কালটা বলে কিন্তু ঘামটা ঝরলো।
ওই দিক দিয়ে যদি তাকাই, ওই দিক দিয়ে কিন্তু নিচ বরাবর আপনি ওই যে সামনে যে পিয়াজ্জাটা, সেই পিয়াজ্জাটা দেখতে পারবেন। এদিকটাতে কোনো কাজ চলছে, যার জন্য ওই দিককার দৃশ্যগুলো দেখতে পাচ্ছি না। এসব মিলে আসেন, কিছুক্ষণ এখানে থাকি, কিছুক্ষণ এই জায়গায় সময় কাটাই, তারপর আবার নিচের পথটা ধরি। মিলান ক্যাথিড্রাল এই মৌসুমে সংস্কার কাজে ব্যস্ত, তাই ছাদ থেকে চাইলেও চারপাশ থেকে পুরো দৃশ্য দেখা সম্ভব হচ্ছে না। তবে যা দেখেছি তাকে কোনোভাবে খারাপ বলা চলে না। আমরা এই কোণা ওই কোণা দেখতে দেখতে ধাপে ধাপে নিচের দিকে নামছি। অভিজ্ঞতাটা কিন্তু চমৎকার। আবার সে একই ধাঁচের সিঁড়ি বেয়ে নিচে নামছে। এখন এসে পৌঁছালাম ক্যাথিড্রালের একদম ভেতরের অংশটাতে। আমরা তো যেহেতু উপরের টিকিট কেটেছি, আমাদেরকে এদিক দিয়ে যেয়ে বের হয়ে যেতে হবে। আর যারা ভেতরের অংশে বসতে চান এবং ভেতর থেকে এই যে এই জায়গার স্থাপত্যকলাকে উপভোগ করতে চান, তাদেরকে আর একটা কোনো টিকিট কাটতে হবে। কত নিল ভাই? 8 টাকা করে। আচ্ছা, ঠিক আছে। আমাদের ঢুকতে হবে এদিক দিয়ে। বাট নর্মালি যদি আপনি এখানে তাহলে ওই পিছন দিয়ে ঢোকা লাগে আর কি। বাট আমরা তো উপরে গেছি এই জন্য আর কি এদিক দিয়ে। এই হলো বিখ্যাত মিলান ক্যাথিড্রালের ভেতরের রূপ। রাজনৈতিক সমস্যা, অর্থ সংকট, আবার রুচির পরিবর্তন, বহুকালে বহু কারণে ধীরে ধীরে এগিয়েছে এর নির্মাণ কাজ। 600 বছর আগে 1965-তে আজকের রূপে মাথা তুলেছে। 40টি বিরাট পিলারে ভর করে আছে গথিক আর রেনেসা শিল্পাদর্শে সাজানোই ভবন। ধারণ ক্ষমতা 40,000। ইতালির সবচেয়ে বড় ক্যাথিড্রাল, তবে সেন্ট পিটার্স ব্যাসিলিকা আমলে নিলে দ্বিতীয় বৃহত্তম। এর বিশালতা যেমন আপনার নজর কাড়বে, সাথে প্রতিটি কোণায় লুকিয়ে থাকা শিল্পকর্ম আপনাকে মুগ্ধ করবে। খুব ভালো লাগলো ক্যাথিড্রালটা ঘুরে। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন এই বিখ্যাত ইমানুয়েল গ্যালারির ভেতর দিয়ে হাঁটছি। এটাই সেই জায়গা যেটা আপনারা যখন মিলানের কিছু ভিডিওতে ওই যে এরকম এই গোল জায়গাটা দেখেন যে কাঁচ দিয়ে ঘেরা, এই সেই জায়গাটা ইমানুয়েল গ্যালারি, খুবই বিখ্যাত। এবং চারপাশ দিয়ে যত দিক দিয়ে চাকাচ্ছি সব জনপ্রিয় ব্র্যান্ডের দোকানপাট। যেমন এ পাশ দিয়ে দেখছি প্রাডা, এদিকটা দিয়েও কিন্তু প্রাডা, ওদিক দিয়ে ডিওর। ইরান কিন্তু আপনার ফ্যাশন ক্যাপিটাল হওয়াতে অনেক রকমের কাপড় চোপড়ের ব্র্যান্ডের কিন্তু কেন্দ্রবিন্দু এই শহরটা। ওই যে বাইরেটাই কিন্তু পিয়াজ্জা, তো সেই বাইরের পিয়াজ্জা থেকে আপনি একদিকে মোড় নিয়ে হাঁটলেই কিন্তু এদিকে আসছেন। ভাই এখন কোন দিকে যাব? আমরা ওইদিকে যে ফেরারি কারের একটা শোরুম আছে এখানে। ফেরারি কার, চলেন চলেন। এটা হচ্ছে একদম খাঁটি ভাই বলতে গেলে বড় লোকদের জায়গা, যারা হচ্ছে অনেক অর্থের মালিক। ওনারা ঠিক এই জায়গাটার ভিতর দিয়ে চলে ফিরে অনেক আনন্দ পাবেন। ওনাদের সামর্থ্য অনুযায়ী ওনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। ভাইয়া আইসক্রিম খাবেন? হ্যাঁ, আইসক্রিম খাবো। এইটা ইটালিতে অনেক ফেমাস একটা জায়গা, চকোলেট ইটালিয়ান। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা দুয়োমো চত্বর থেকে হেঁটে হেঁটে জনপ্রিয় কেল্লার দিকে যাচ্ছি। এই যাত্রাপথে চোখে পড়ছে মিলানের ট্রাম, দোকানপাট আর ব্যস্ত শহুরে মহল। মিলানের যে আলাদা রূপ আর বৈচিত্র্য আছে, তাই পথগুলো ঠেলে টের পাচ্ছি। আমার পিছে যে এই দালানটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে কাস্টেলো স্ফোরজেস্কো। 14-15 শতাব্দীর সময় নির্মিত একটা কেল্লা, যেটা রেনেসা ধারার কিন্তু চিত্র ফুটে উঠছে ভিতরে এবং বাইরে। যে আশপাশে কিন্তু সংস্কারের কাজ চলছে। এটার ভিতরে বিখ্যাত কিছু ব্যক্তি, মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, ওনাদেরও কিন্তু চিত্রকর্ম এখানে আছে, বা স্থাপত্যকর্ম মনে হয় থাকতে পারে। তো আজ অবশ্যই গেটে গিয়ে দেখছি এটা বন্ধ আছে, তাই অবশ্যই আজকে তো আর যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না। তাই পরবর্তীকালে কখনো সুযোগ পেলে এখানে যাওয়ার চেষ্টা করবো, যদি মিলানে আবারও আসি। তবে এই করে আমি এখন এই অঞ্চলটা থেকে বিদায় নিচ্ছি। বিদায় নিয়ে ভাইয়া আমরা কি ট্রামে করে ওদিক যেতে পারবো?
হ্যাঁ আমরা ট্রামে চলেন আমরা একটু ট্রামটা দেখি। এটা 1813। মিলান শহরে প্রথম ট্রাম চালু হয় 1893 সালে। তখনকার সময়ের জনপ্রিয় পরিবহন ব্যবস্থা আজও জনপ্রিয়। সেবার কোচে যেমন উন্নতি এসছে, সে পুরনো কালের কিছু ট্রামকেও তারা আজও সচল রেখেছে। ব্যস্ত শহরে আওয়াজ তুলে সহজে গন্তব্যের পানে ছুটবেন। আমাদের সেই রঙিন ট্রাম চলে যাচ্ছে। ভাই এখন কোথায় যাচ্ছে? আমরা যাবো হলো ওইটাকে বলে পিয়াসা কারিবাল। এদিকটা এসে মনে হচ্ছে একদম রীতিমতন ওই যে ডাউন টাউন ধাঁচের দালান কোঠা। এইসব বিল্ডিংয়ের একদম উপরে কি আছে তাও কিন্তু ঠিকঠাক মতন দেখা যায়। আর এগুলো মোটামুটি নতুন গজিয়েছে। ওই পাশটাতে যে দালানটা দেখতে পাচ্ছি, আমি মাহমুদ ভাইয়ের থেকে যেটুকু শুনলাম, এটা নাকি ইন্টার মিলানের হেডকোয়ার্টার। এখানে কিছু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স পর্যন্ত আছে, যেখানে আপনার এই যে এরকম বিভিন্ন বড় বড় ক্লাবের প্লেয়ার, কিছু সেলিব্রিটি, গায়ক, শিল্পী, তারা অনেকেই জনপ্রিয় ব্যক্তিবর্গ সেখানে থাকেন। তার মানে এটা একটা পশ এলাকার ক্যাটাগরিতে পড়েছে মিলানে। ভাই আমরা কোন দিকে যাচ্ছি জানি? আমরা এখন যাবো মিলান গারিবালদি, কর্তা গারিবালদি। ওকে, কত দূর? এই হাঁটা রাস্তা 5-7 মিনিট। 5-7 মিনিট, চলেন আমরা হাঁটতে থাকি। আমরা এখন আধুনিক মিলান শহরে হাঁটছি। দেখে অবাক হচ্ছি, দূরের সে দালানটি দুবাইয়ের বুর্জ খলিফার মতন দেখতে। যাই হোক, এলাকাটা বেশ ভালোই লাগছে। কিন্তু শেষমেশ রাত 9টায় পিয়াজ্জা গারিবালদিতে বসে হাতে গরম গরম মার্গারিটা পিৎজার স্লাইস নিয়ে আজকের এই পর্বটা এখানে শেষ করার প্রস্তুতি নিচ্ছি। আজকে চমৎকার সময় দিয়েছেন মাহমুদুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ দিয়ে রাখছি ওনাকে। একদিনের জন্যই এই মিলান যাত্রা ছিল এবং উনি ওনার কাছ থেকে বিরতি নিয়ে আমাকে আজকে সারাদিন সময় দিয়েছেন। তো ছোটোখাটো এই সফর যা দেখেছি সবই ভালো লেগেছে। এমনকি এই পিৎজাটা যে খাচ্ছি ওটারও স্বাদ মারাত্মক। উনি একদম কাজের জায়গায় নিয়ে এসছেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই পর্বটি দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে পারেন, রিয়াকশন দিতে পারেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে আরেকদিন আরেকটি কোনো পর্বে। সবাইকে ধন্যবাদ।